হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তোমাদের কাছ থেকে সবথেকে যেই বেশি আমি প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে যে ম্যাম আমাদেরকে ইকো ক্লাব নিয়ে ডিসকাস করুন। ইকো ক্লাব আমরা প্র্যাকটিকামে পেয়েছি, ইকো ক্লাব আমরা কিভাবে করবো, আমাদের এই পয়েন্ট আছে। দেখো যে পয়েন্টগুলো কমন পয়েন্ট আছে সেগুলো যেগুলো মানে আমি সার্চ করে পেয়েছি সেই কমন পয়েন্টগুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করছি এই ভিডিওর মধ্যে। তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা কিভাবে প্র্যাকটিকাম করবে, কিভাবে নিজের প্রেজেন্টেশন দেবে, তাহলে তোমাদের প্র্যাকটিকামটা আরো ভালো হবে। তো সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আমি তোমাদের কাছে জানাবো। ওকে, তো চলো তাহলে ভিডিওটা আমরা শুরু করি। আগে আমি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি, তারপর আমি ভিডিওতে তোমাদের প্র্যাকটিকামের প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করবো। তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমার এই এভারগ্রিনে কিন্তু তোমরা ভিডিও পাবে। অনেকগুলো ভিডিও আমি কিন্তু প্রজেক্টের উপরে করে রেখেছি, মানে এমএ প্রজেক্টের উপরে এমনি করে রেখেছি, প্র্যাকটিকামের উপরে করে রেখেছি। দেখো প্র্যাকটিকাম মানে সেই প্র্যাকটিক্যাল প্রজেক্টগুলোকে প্র্যাকটিকাম বিএডের ভাষাতে বলা হচ্ছে, ঠিক আছে। কিন্তু তোমরা যদি সেগুলো একটু দেখো তাহলে তোমরা ফ্রি গাইড পেয়ে যাবে। হ্যাঁ, কিভাবে লিখবে, মানে লেখা, হাতের লেখা, পরিষ্কার পরিচ্ছন্নতা, কালার্স, এগুলো নিয়ে কিন্তু আমি পুরো খুঁটিনাটি বলেছি এবং ওইটা কিন্তু মানে আমার ওই ভিডিওস গুলো কিন্তু 1 লাখের বেশি তার কিন্তু ভিউজ আছে। মানে সেটা থেকে কিন্তু অনেক স্টুডেন্টদের হেল্প হয়েছে এবং আমার অনেক সেটাতে মানে মেসেজ আছে সেই ভিডিওর কমেন্টসে। তো তারা কিন্তু অনেক হেল্পফুল হয়েছে, সেই জন্য তারা আমাকে অনেক থ্যাংক ইউ জানিয়েছে। তো সেই ভিডিওর মেসেজ গুলোও দেখতে পাবে। তো অনেকে বিএডের ক্যান্ডিডেটরাও কিন্তু সেখান থেকে অ্যাটলিস্ট দেখো, একটা প্রজেক্ট যখন নামাচ্ছ বা একটা প্র্যাকটিকাম যখন নামাচ্ছ তখন কিন্তু অবশ্যই তোমাদের সেই প্র্যাকটিকামটার প্রতি তোমাদের খুঁটিনাটিটা পুরো জেনে নিতে হবে, ঠিক আছে। আর শুধুমাত্র প্র্যাকটিকামে কিভাবে মার্কস তোলা যায় সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে জানাবো। যেরকম আছে আমি ইকো ক্লাব নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, ঠিক আছে। তো কিভাবে লিখবে, খাতা কিভাবে পরিষ্কার করবে আমি তোমাদেরকে বললাম। আমার এই ভিডিওটা দেখো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আই বাটনে। এবং তার সাথে তোমাদের জানিয়ে রাখি ইকো ক্লাব নিয়ে যখন তোমরা লিখছো তো অবশ্যই সেই বিষয়ের প্রতি তোমাদেরকে একটু নিজের থেকে একটু তোমাদের বিষয়টার প্রতি জানতে হবে যে বিষয়টা কি বলা হয়েছে, ঠিক আছে। এবং সেই রিলেটেড কিন্তু তোমাদেরকে ছবি কিন্তু তোমাদেরকে সার্চ করে রাখতে হবে গুগল থেকে। আচ্ছা, যে পয়েন্টগুলো দেওয়া হচ্ছে সেই পয়েন্টগুলোর মধ্যে হচ্ছে ভূমিকা, ইকো ক্লাবের অর্থ, ইকো ক্লাবের উদ্দেশ্য কি, ইকো ক্লাবের মুখ্য উদ্দেশ্য কি, ভারতের পরিবেশ সচেতনতায় জরুরি অবস্থা, বিষয় নির্বাচনের কারণ, আমরা কেন এই বিষয় নিয়ে ইকো ক্লাবটা নিয়েই কেন আমরা আলোচনা করছি, ইকো ক্লাবের পরিকল্পনা, দূষণ ব্যবস্থা, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো ইকো ক্লাব এটা সম্পূর্ণ পরিবেশ রিলেটেড একটা প্র্যাকটিকাম বা একটা প্রজেক্ট বলতে পারো, ঠিক আছে। এটা খুবই ইজি প্রজেক্ট, একটু ভালোভাবে করলেই কিন্তু তোমরা মার্কস পেয়ে যাবে। তো প্র্যাকটিকামে কোন কোন বিষয়গুলো দেখা হয় মার্কসের জন্য সেটা আমি ভিডিওর শেষে বলছি। আগে আমি তোমাদের সাথে ইকো ক্লাব কি সেই ভূমিকাটা এবং তার অর্থটা তোমাদের সাথে আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা, ইকো ক্লাব বা সবুজ ক্লাব হলো একটি স্বেচ্ছাসেবী গ্রুপ যা শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে শেখার এবং তাদের উন্নতির অংশগ্রহণকে উৎসাহিত করে, ঠিক আছে। এটা সম্পূর্ণ বলতে গেলে একটা স্কুলে বাচ্চাদেরকে নিয়ে এটা একটা সংগঠন তৈরি হয়, ছাত্রছাত্রীদেরকে সংগঠন তৈরি হয়। দেখো বিষয়টা প্রথমত বুঝতে হবে, যখনই কোনো কর্ম মানে কোনো ওয়ার্ক যখনই স্টুডেন্টদেরকে দিয়ে করানো হয় সেটা কিন্তু অনেক বেশি মানে ইউজফুল হয়, ঠিক আছে। কারণ আমার স্টুডেন্টরাই কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু আগামী দিনে ভবিষ্যতে যুবক, ঠিক আছে। তারা যদি বর্তমান থেকেই তারা যদি পরিবেশ সম্পর্কে সচেতনতা তারা যদি বুঝতে পারে, তারা যে ইম্পর্টেন্সটা বুঝতে পারে, তাহলে কিন্তু তারা ভবিষ্যতে কিন্তু সেই বিষয়টাকে নিয়ে তারা সচেতন থাকবে, ঠিক আছে। তাই এটা প্রত্যেক স্কুলেরই কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে তাদেরকে মানে পরিবেশ সম্পর্কে সচেতনতা করে এবং এরকমই একটা স্বেচ্ছাসেবী গ্রুপ বা যা শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে শেখার জন্য তাদের উন্নতিতে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করে, সেটাকে বলা হয় ইকো ক্লাব। এই গ্রুপটাকে একটি গ্রিন ক্লাব হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে ছাত্র এবং যুবকেরা নিজেদের সংগঠিত করতে পারে এবং এই বিষয়ে আরো জানতে পারে এবং তাদের তাৎক্ষণিক পরিবেশের উন্নতির জন্য পদক্ষেপ নিতে পারে, ঠিক আছে। তারা পরিবেশ সম্পর্কে জানবে, যখনই তারা পরিবেশ নিয়ে তারা নাড়াঘাটা করবে তখনই তারা তার প্রবলেমস গুলো জানতে পারে এবং তারা সমাধান জানতে পারে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ইকো ক্লাবের তোমার উদ্দেশ্য, ঠিক আছে। এবং স্কুলে প্রধানরা যুব ইকো ক্লাবের দায়িত্বে থাকেন, মানে স্টুডেন্টরা, তারপর ইকো ক্লাবের মানে যে ছাত্রছাত্রীরা থাকেন স্কুলের প্রধানরা এটা দায়িত্বে থাকেন। একজন শিক্ষককে রোটেশনের ভিত্তিতে নোডাল ব্যক্তি হিসাবে নিয়োগ করা হবে, যিনি ইউথ ও ইকো ক্লাবের কার্যক্রমের সুবিধার্থে স্কুলের সময় পরে ফিরে আসবেন। ওকে, ন্যূনতম 15 জন শিক্ষার্থীকে সদস্য হিসেবে তালিকাভুক্ত করা হয়। এটাতে 15 জন স্টুডেন্টদেরকে নিয়ে তাদের মধ্যে একজন হেড থাকে, সে তারা কিন্তু নিয়ে ইকো ক্লাবটা আর কাজকর্মগুলো করে। ওকে,
ইকো ক্লাব এখানে পরিবেশ রক্ষা, দূষণ প্রতিরোধ, পৃথিবীতে সমস্ত প্রাণীর অস্তিত্বের গুরুত্ব এবং মানুষ ও প্রকৃতির সম্পর্কের বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য কিন্তু এই ইকো ক্লাব গঠন করা হয়। ঠিক আছে, মানুষ এবং পরিবেশের মধ্যে সচেতনতা, মানুষ এবং পরিবেশের মধ্যে যে বন্ধুত্ব, পরিবেশে আমাদের যে নিঃস্বার্থে আমাদের যে এত উপকার করে যাচ্ছে সেটার ইম্পর্টেন্সটা বোঝানোর জন্যই কিন্তু ছাত্রছাত্রীদের ছোট থেকেই তাদের অবগত করার জন্যই কিন্তু এই স্বেচ্ছাসেবী গ্রুপ গঠন করা। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের তোমার অর্থের মধ্যে লিখতে পারে এবং উদ্দেশ্যটা তোমাদেরকে আগে আমি আলোচনা করলাম। ঠিক আছে, আচ্ছা, এর প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করছি। এর মেন উদ্দেশ্য কি? ঠিক আছে, মেন এটার কাজ কি কি আছে সেগুলো নিয়ে কিন্তু আমি তোমাদেরকে জানাবো। আচ্ছা, দেখো, ইকো ক্লাব ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের চারপাশে সবুজ ও পরিচ্ছন্নতা রাখতে তাদেরকে উদ্বুদ্ধ করা, জলের ব্যবহার কমিয়ে জল সংরক্ষণ নীতি প্রচার করা, ন্যূনতম বজ্র উৎপাদন, বজ্রের উৎস পৃথকীকরণ এবং নিকটতম স্টোরেজ পয়েন্ট বজ্র নিষ্পত্তির জন্য শিক্ষার্থীদের অভ্যাস ও জীবনধারা গঠন করতে অনুপ্রাণিত করেন। জনসাধারণের এবং স্যানিটারি কর্মীদের মধ্যে সচেতনতা তৈরি করতে ছাত্রছাত্রীদের শিক্ষিত করুন যাতে নির্বিচারে বজ্র পোড়ানো বন্ধ করা যায়, যা শ্বাসযন্ত্রের রোগের কারণ হয়। ঠিক আছে, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে এবং আমাদের পরিবেশ থেকে যে উদ্ভিদ প্রাণী দিনের পর দিন তারা অবলুপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে টিকিয়ে রাখার জন্য, তাদেরকে পরিবেশে ফিরিয়ে আনার জন্য কি কি পদ্ধতি গ্রহণ করতে হবে সেগুলো দেখতে হবে। এবং তোমাদেরকে আমি কিছু বই বলে দিচ্ছি, সেই বইগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো। যেমনি ক্লাস 12 প্রথম যে চ্যাপ্টারটা আছে বায়োডাইভার্সিটি, সেই বইটা তোমরা ফলো করতে পারো, মানে ক্লাস 11-12 পরিবেশ শিক্ষার যে বইটা। ঠিক আছে, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আমি স্ক্রিনের মধ্যে একটু দেখিয়ে যাচ্ছি, সেই পয়েন্টগুলো তোমরা যদি লিখতে পারো মুখ্য উদ্দেশ্যের মধ্যে। দেখো, সবাই তো একরকম লিখবেই, ঠিক আছে, বিভিন্ন রকম বই গেলে তোমরা যদি একটু নতুনত্ব লেখো তাহলে কিন্তু তোমাদের মার্কসটা কিন্তু তোমরা বেশি পাবে। ওকে, এরপর আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে আর কি কি পয়েন্ট আছে। বিষয় নির্বাচনের কারণ, আমরা এই বিষয় কেন নির্বাচন করছি? আমাদের আগামী দিনে ভবিষ্যৎ যে প্রজন্ম আছে প্লাস বর্তমান যে প্রজন্ম আছে তাদেরকে সচেতনতা করার জন্য কিন্তু আজ আমরা এই ইকো ক্লাব নিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি এবং এটাই আমাদের মানে বিষয় নির্বাচনের কারণ, যে আমরা যাতে এই পরিবেশ নিয়ে আরো বেশি ওয়াকেবল হই, স্টুডেন্টদেরকে বোঝাই এবং পরিবেশকে আরো সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করি, সকলে মিলে সাহায্য করি। সেই জন্যই কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য এবং বিষয় নির্বাচনের এটা কারণ। ইকো ক্লাবের পরিকল্পনা এবার এটা ডিপেন্ড করছে তোমাদের কলেজের উপরে। এক একটা কলেজ এক রকম ভাবে করায়, যেরকম ভাবো অনেকে স্কুলে নিয়ে যায়, বিভিন্ন রকম স্কুলে ভিজিট করে গ্রুপ করে, যে শিক্ষক মানে প্রফেসররা যারা থাকে তার স্টুডেন্টদেরকে বা তোমাদেরকে একটা গ্রুপ করে বিভিন্ন রকম স্কুলে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে সেখানে ভাবো যে 5, 6, 7, 8, 9, 10 এর যে স্টুডেন্টদেরকে পাওয়া যাবে বা প্রাইমারি সেকশনেরও যে স্টুডেন্টকে পাওয়া, যেহেতু এটা বিএড তো সেটা সেকেন্ডারি সেকশনের স্টুডেন্টদেরকে যাদেরকে পাওয়া যাবে তাদেরকে গিয়ে ওখানে ভাবো একটু প্ল্যান্টেশন করা, তারা পরিবেশ সম্পর্কে কতটা সচেতনতা এগুলো দেখা, সেইগুলো নিয়ে কিভাবে তারা আগামী দিনে আরো পরিবেশ নিয়ে সচেতনতা হতে পারে এবং তারা কি কি গাছ রোপণ করেছে সেইগুলো নিয়ে কিন্তু একটা তারা কি প্রজেক্ট তাদের সাথে শেয়ার করা বা তাদের সাথে প্ল্যান্টেশন করে, এগুলো নিয়ে তোমাদের একটা সার্ভে রিপোর্ট করতে হবে এবং সেই রিপোর্টটা তোমাদের খাতার মধ্যে তুলতে হবে। ঠিক আছে, দূষণের ব্যবস্থা করা। ঠিক আছে, দিনের পর দিন দিয়ে এত দূষণ তৈরি হচ্ছে আমাদের, ঠিক আছে, দূষণের ব্যবস্থা করা। দেখো যে আর যেই সিচুয়েশনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি সেটা পুরোটাই গ্লোবাল ওয়ার্মিং এর কারণেই কিন্তু আজকে আমাদের দিনের পর দিন কিন্তু এই টেম্পারেচার বাড়ছে, বরঞ্চ এটা বাড়ছে, এটা কোনোদিনই কমবে না। ঠিক আছে, এটা কমার কোনো মাধ্যমে নেই, কিন্তু এই বাড়াটাকে যদি আমরা নিয়ন্ত্রিত করতে পারি তার একটাই কারণ, সেটা হচ্ছে কি আমাদের সকলকে সচেতন হতে হবে আমাদের পরিবেশ সম্পর্কে, তবে কিন্তু এই পরিবেশকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো, তবে কিন্তু আমরা বেঁচে থাকবো। আমি বারে বারে এই পরিবেশ নিয়ে এত বেশি সচেতনতা নিয়ে তোমাদের সাথে কথা এই কারণে বলছি যে আগামী দিনে যদি পরিবেশ বেঁচে থাকে তাহলেই কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো। যে গ্লোবাল ওয়ার্মিং, যেই ওজোন স্তরে যে হোলটা হয়ে গেছে সেটা তো নিয়ন্ত্রণ করা মানে সেটা কমানো সম্ভব না, কিন্তু আমরা আমাদের লাইফস্টাইল প্লাস আমরা যদি পরিবেশ নিয়ে একটু সচেতন থাকি তাহলে কিন্তু অবশ্যই আমরা এই পরিবেশের সাথে কিন্তু আমরা মোকাবিলা করে আমরা বেঁচে থাকতে পারবো, আমরা অ্যাটাচড হতে পারবো। তার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে কি করতে হবে, বেশি করে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। ঠিক আছে, যেই পরিমাণ ক্ষতি আমাদের পরিবেশে হয়ে গেছে তার জন্য কিন্তু 500 কোটিরও বেশি কিন্তু আমাদের উদ্ভিদ রোপণ করতে হবে। শুধু একার পক্ষে কারো সম্ভব না, এটা সকলে মিলে যদি গঠন করে এরকম বিভিন্ন রকম ইকো ক্লাব, বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী যেই গ্রুপ,
বিভিন্ন রকম এনজিওস, হ্যাঁ, সকলে মিলে যদি এই ব্যবস্থাটা করা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভবিষ্যতে কিন্তু একটা গ্রিন শহর আমরা দেখতে পারবো, গ্রিন সিটি দেখতে পারবো, গ্রিন কান্ট্রি আমরা হয়ে উঠতে পারবো। তবেই কিন্তু এইটার সাথে আমাদের মোকাবিলা, এই সমস্যার সাথে মোকাবিলা আমরা করতে পারবো। আর এটা খুবই ভালো প্রজেক্ট, বিশেষ করে বর্তমান যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি তার উপর দাঁড়িয়ে এই প্রজেক্টের উপরে কাজ করা কিন্তু খুবই বুদ্ধিমানের মতো। যারা এই প্রজেক্টগুলো পেয়েছো, মানে প্র্যাকটিক্যামে তো অনেক রকম অপশন আছে, যারা এই প্রজেক্টগুলো পেয়েছো তারা কিন্তু অবশ্যই খুব ভালো করে লেখো। দেখো, আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি সেটা তোমাদের সাথে ডিসকাস করেছি। এই বিষয়ে যদি আরো ডিটেলস কিছু তোমাদের জানতে হয় অবশ্যই কিন্তু আমার কমেন্টস করে আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আরো মানে খুঁটিনাটি তোমাদের সাথে কিছু আমি যদি তথ্য আরো শেয়ার করতে পারি। আর তোমাদেরকে তো প্রত্যেকটা পয়েন্টস যেরকম তোমাদের সাথে আলোচনা করলাম সেগুলো তোমরা লিখবে। প্রজেক্ট ভালো করতে, ভালো মার্কস পেতে গেলে কিন্তু অবশ্যই তোমরা যে সার্ভে করছো সেখানে তোমরা কিছু ফটোস তোমরা তুলবে। তোমরা যে সার্ভের সাথে যুক্ত আছো ফটো তোমাদের তুলতে হবে। হ্যাঁ, তোমরা যে ভাবো যে যাচ্ছ সার্ভে করছো তার একটা কিছু ফটো তোমরা তুলবে, সেগুলো সার্ভে পেপারের সাথে তোমরা অ্যাটাচ করবে। এবং তার সাথে তোমরা কি করবে, এই যে বলবো আমি ইকো ক্লাব, স্বেচ্ছাসেবী যে গঠন স্টুডেন্টদেরকে নিয়ে, ঠিক আছে, তা পরিবেশের যে দিনের পর দিন যে কারণগুলো, যেখানে আমি সমস্যাগুলোর কথা আলোচনা করছি সেখানে একটু পরিবেশের যে সমস্যাগুলো আলোচনা করছি সেইগুলো নিয়ে কিন্তু দূষণ, তারপর এইগুলো নিয়ে কিন্তু তোমরা একটু ফটোসগুলো যদি নেট থেকে ডাউনলোড করে যদি তোমরা লাগাতে পারো খুব ভালো হয়। তার সাথে যদি তোমরা এটাও করতে পারো যে যদি কেউ হাতে ড্র করতে পারো তাহলে তো খুব ভালো। দেখো, যখনই তুমি প্রজেক্টে সময় দেবে, যখনই তুমি ড্র করছো, স্বাভাবিক তোমাদের খাটনি কখনো বিফল যাবে না, মার্কস কিন্তু তোমরা অবশ্যই বেশি পাবে। যিনি প্রফেসর, যিনি কপি চেক করবেন অবশ্যই কিন্তু এই পয়েন্টস গুলোকে তারা মাথায় রেখে কিন্তু মার্কস দেয়। ওকে, তো তারপর এগুলো দেখতে পারো। এবং মুখ্য উদ্দেশ্য যেখানে থাকবে সেখানেও কিন্তু তোমরা ইকো ক্লাব যখনই তোমরা দেবে গুগলে তোমরা দেখবে বিভিন্ন রকম ফটোস তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বিভিন্ন রকম কালার পেন ইউজ করাটা আমি মনে করি না কখনই একটা স্ট্যান্ডার্ড ক্লাসের কখনো দরকার। স্ট্যান্ডার্ড ক্লাসে আই মিন গ্রেড মানে যেটা প্রফেশনাল কোর্স, তো সেখানে বিভিন্ন রকম কালারের জায়গায় সিঙ্গেল কালার দিয়ে যদি তোমরা রাইটিংটা বডিটা লেখো, আর ভাবো ব্লুতে লিখছো, ব্ল্যাকে তোমরা সাব হেডিং বা হেডিংস করছো, সেটা অবশ্যই ফ্রন্ট পেজটা তোমরা কলেজ প্রফেসরকে জিজ্ঞেস করে নেবে তোমরা কালারিং দেবে না প্রিন্ট আউট কিছু দেবে, সেই বিষয়ে তোমরা কথা বলে নেবে। এগুলো দেখো, এই যে ফ্রন্ট পেজ, তারপর কালার পেন্স, এগুলো তো অবশ্যই কলেজ প্রফেসরের কাছে জিজ্ঞেস করে নেওয়াটা উচিত। তাহলে গাইড, ফ্রি গাইড তোমরা পেয়ে যাবে। ফটো তো তোমাদেরকে জানিয়ে রাখলাম। এবার অনেকেই করে না যে যেখানটায় লেখে তার অপোজিট সাইডে পাশের সাইডটায় ফটো পেস্ট করে, কিন্তু এখন যেটা নিয়ম হয়ে গেছে যেখানে লিখছো সেখানে তোমরা তার উপরে হয়তো ফটো রাখাচ্ছ বা তার নিচে পেস্ট করছো। ঠিক আছে, তো সেটা একবার জাস্ট তোমরা একবার ভেরিফিকেশন তোমরা ভেরিফাইড করে নিতে পারো, কলেজের স্যারকে জিজ্ঞাসা করে নিতে পারো, ম্যাডামকে জিজ্ঞাসা করে নিতে পারো যে আমরা ফটোটা কোনখানে পেস্ট করবো। তারপর তো খাতার উপরে খুঁটিনাটি সেটাকে আরো ভালোভাবে প্রেজেন্টেশনটা তোমরা তোমাদের মতো ভাবে করতে পারো। সেটার জন্য কিন্তু আমি বলে দিচ্ছি ভিডিওটা আমার দেখো, ঠিক আছে। এবং উপসংহারটা লিখো যে তোমরা কার হেল্পে তোমরা এই ইকো ক্লাবটা করতে পেরেছো, কোন শিক্ষক শিক্ষিকার হেল্পে সেটা কিন্তু অবশ্যই লেখো। কোন কোন বই তোমরা নিয়ে লিখেছো অবশ্যই কিন্তু ক্লাস 11-12 এর পরিবেশ শিক্ষা বই এগুলো কিন্তু লেখো, মানে লিখেও। ওকে, আমি সেই বই ফটোগুলো আমি দিয়ে রাখছি এখানে, হ্যাঁ, ভিডিওতে। সেই বইগুলো কিন্তু লেখো, সেখানে কিন্তু পরিবেশ নিয়ে অনেক সুন্দরভাবে সচেতনভাবে ইকো ক্লাব নিয়েও লেখা আছে। ঠিক আছে, ইকো ক্লাব নিয়েও 11 লেখা আছে ফার্স্ট চ্যাপ্টারে, পরিবেশ এবং মানুষ। আচ্ছা, তো এগুলো লিখে দেবে। কৃতজ্ঞতা শেখার তো তোমাদের দিতে হবে। তো কৃতজ্ঞতা শেখার মধ্যে তোমার লিখবে যে তোমরা কোন টিচার বা কোন হেল্প বা কোন স্যারের কাছে হেল্প নিয়েছো, লাইব্রেরি থেকে কোন বই নিয়েছো না সেগুলো লিখতে হবে। তোমরা যদি কোনো সোর্স, মানে যদি ভাবো এই যে বর্তমান পরিস্থিতি চলছে এই নিয়ে কিন্তু আনন্দবাজার থেকে শুরু করে বিভিন্ন রকম পত্রিকাতে কিন্তু বিভিন্ন রকম প্রত্যেক দিনে যে আবহাওয়ার যে টেম্পারেচার এটা নিয়ে কিন্তু খুব মানে লিখিত রিটার্ন পেজ আসে, তো সেইগুলো তুমি ওখান থেকে কাট করে তোমরা কিন্তু সোর্স তোমরা একটু দিতে পারো, মানে তুমি কোথা থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করেছো সেগুলো দিতে পারো। দেখো, এগুলো খুবই কনফিডেন্সিয়াল, তোমার নিজের মধ্যে রাখবে। নিজের যতই বেস্ট ফ্রেন্ড থাকো সেগুলো শেয়ার করো না। এগুলো যারা ভিডিও দেখছো তারা নিজেদের মতো করে আরো কত কি সোর্স তোমরা কালেক্ট করতে পারো সেগুলো কিন্তু রেখো। আর অবশ্যই কিন্তু আমায় কমেন্টসে জানিও। আমার এভারগ্রিনের যে আমার ফেসবুক পেজ আছে সেখানে মেসেঞ্জারেও আমাকে যদি কারোর কোনো রকম আরো বেটার কিছু করা যায় কিনা সেটা নিয়ে যদি কিছু প্রশ্ন রাখো তাহলে অবশ্যই আমি করবো, তাদের সাথে মেসেঞ্জারে আমি তাদেরকে টিপস দিতে থাকবো। ওকে, আর এইটাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা তোমাদের খুবই ডিমান্ডেবল ছিল, তোমরা অনেক রিকোয়েস্ট করছিলে, তাই জন্য তোমাদের কাছে এই ভিডিওটা আমার নিয়ে আসা। এই ভিডিওর পিছনে আমার অনেক পরিশ্রম আছে, কারণ এটার পিছনে আমাকে অনেক সার্চ করে পয়েন্টগুলোকে বের করে তোমাদের সাথে শেয়ার করতে হয়েছে। তাহলে অবশ্যই এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, ভিডিওটা পছন্দ হয় লাইক করো, বেশি করে বন্ধু এবং ফ্রেন্ডদের সাথে কিন্তু বিয়ের যত বন্ধু বান্ধব আছে সকলের সাথে ভিডিওটা শেয়ার করো, তাদেরকেও হেল্প করো। আর তোমাদের যদি পার্সোনাল টিপস লাগে আমি তোমাদেরকে বলেছি যে আমাকে মেসেঞ্জারে পোস্ট করো, আমি সেখানে তোমাদের অ্যান্সার করতে থাকবো, কিন্তু অবশ্যই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করো। ওকে,
চ্যানেল নতুন একদম চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকম বিভিন্ন রকম ভিডিওস গুলো, এবং তার সাথে তোমরা তো জানো ভালো করে যে আমি চাকরির ভিডিও গুলো কিন্তু এখানে দিতে থাকি, সেগুলো একটু ফলো করতে হবে, কারণ বিয়েটা করা হচ্ছে আলটিমেটলি আমাদের ভবিষ্যতে চাকরি, রাইট? দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে নিজের ধ্যান রাখো, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।